সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আমরা এর মধ্যে এটা যথেষ্ট সোশ্যাল মিডিয়াতে ট্র্যাকশন পেয়েছে, সেটা হচ্ছে নারীদের জন্য পিঙ্ক বাস, যেখানে নারী চালক এবং কন্ডাক্টর সবই নারী থাকছেন, তাদেরকে কেন্দ্র করে তাদেরকে রেখে এটা শুরু করা হয়েছে। আমরা জানি যে গণপরিবহনে নারীদের নানান রকম হয়রানির অভিজ্ঞতা আছে, এটা শুরু হলো, এটার সংখ্যা অচিরেই আরো বৃদ্ধি পাবে এবং আমাদের নারীরা খুবই এফিশিয়েন্টলি অত্যন্ত বড় কতগুলো বাস, এর মধ্যে ডাবল ডেকারও আছে, সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন। মন্ত্রী বলেছেন একটা জিনিস, সেটা হচ্ছে ধীরে ধীরে এগুলো ইলেকট্রিক বাসে কনভার্ট করা হবে, মানে এগুলো তো আছেই, সাথে সাথে ইলেকট্রিক বাস এখানে যুক্ত করা হবে। আমরা জ্বালানি খাত নিয়ে পরে কথা বলছি, কারণ জ্বালানি খাতে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকার নিচ্ছেন। আমরা সংকটটা অনেকটা সহনীয় এখন, তারপরও এখনো সংকটটা একেবারে শেষ হয়ে গেছে আমরা সেটা বলবো না, সেই ব্যাপারে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাচ্ছি। পাট বস্ত্র মন্ত্রণালয়, আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে এখানে সরকারের নিয়ন্ত্রণাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপের অধীনে বেশ কয়টা এর মধ্যে ইজারা দেয়া হয়েছে। এর মধ্যে আমি কয়েকটার নাম বলছি, এর মধ্যে যেগুলো নির্বাচিত হয়েছে: জাতীয় জুট মিলস, রায়পুর সিরাজগঞ্জ, স্টার জুট মিলস, চৌধুরী মোহন দিঘলিয়া খুলনা, প্লাটিনাম জুবিলি জুট মিলস, কালিশপুর খুলনা, এরকম করে আরো কতগুলো ফ্যাক্টরি আছে। আমি আবারও বলি, আমরা আগেও বলেছি, সরকার যখন নিজে এই ফ্যাক্টরিগুলো চালাতে গেছে অনেক ক্ষেত্রেই বড় ক্ষতি হয়েছে, লোকসান হয়েছে এবং ভর্তুকি দিতে হয়েছে। আমরা সবসময় মনে রাখবো, আমাদের অনেকের হয়তো ইমোশন আছে এই ফ্যাক্টরিগুলোর, আমার নিজেরও আছে, আমি এই ধরনের একটা ফ্যাক্টরিতেই জন্মেছি, বড় হয়েছি, কর্ণফুলী পেপার মিলস। সো এগুলো লস যখন দেয়, এইটার ভর্তুকি জনগণের টাকাতেই হয়। সুতরাং এই ফ্যাক্টরিগুলো বন্ধ রাখাও যেমন ঠিক না, একই সাথে ক্রমাগত ভর্তুকি দিয়ে চালিয়ে যাওয়াও ঠিক না। সুতরাং এখন যে পথটা বেছে নেওয়া হয়েছে, আমরা এটাকে সঠিক পথ বলে মনে করছি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, ঢাকা চারদিকে 8 লেনের সড়ক নির্মাণ করা হবে এবং সব নদী সংস্কার করা হবে বলে বলা হয়েছে। এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা জনগুরুত্বপূর্ণ, আমরা প্রচুর আলোচনা করছি, সেটা হলো সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারি চালিত রিক্সা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকায় বিশেষ করে শেখ হাসিনা পতনের পর ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে সেগুলো মহাসড়ক, মানে প্রধান সড়কগুলোতে চলাফেরা শুরু করেছে। এতে সুবিধা যেমন আছে, এতে অসুবিধাও তৈরি হয়েছে, যানজট হচ্ছে, রিক্সা চালকদের ক্ষেত্রে এক ধরনের প্রশিক্ষণের অভাব আছে, এমনকি যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে সেগুলো কারিগরি দিক থেকে যথেষ্ট ঠিক আছে কিনা, এই ধরনের নানান রকম সমস্যা আছে। সরকার খুব দ্রুত এই ব্যাপারে নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে, তারা কোথায় কতটুকু চলতে পারবে এবং এগুলোর মানসহ সবকিছু নিশ্চিত করা হবে। আমরা আশা করি এই ব্যাপারে একটা খুব ভালো শৃঙ্খলা তৈরি হবে খুব দ্রুতই। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রী মৎস্য পক্ষ উদ্বোধন করেছেন। তিনি জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম, কাটিয়াদি, কিশোরগঞ্জে এটার শুভ উদ্বোধন করেন। এখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্থানীয় এমপিরা উপস্থিত ছিলেন। তিনি বিভিন্ন ক্যাটাগরিতে 14 জন মৎস্য পেশাজীবী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে স্বর্ণপদক প্রদান করেন। আমরা একটা জিনিস জানি, বাংলাদেশ স্বাদু পানির মৎস্য উৎপাদনে পৃথিবীতে এখন খুব লিডিং পর্যায়ে গেছে। বাংলাদেশে কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে খুব চমৎকার বিপ্লব সাধিত হয়েছে, এর মধ্যে এই সেক্টরটাও আছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আমাদের এই সরকারের, আমরা এইভাবে বলি যে সবচেয়ে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলোর একটা, বা হয়তো এটা সবার ওপরেই আছে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। সেটার দ্বিতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে। সেখানে 457 জন ভাতাভোগীকে তিনি কার্ড প্রদান করেছেন। আমরা এটা এর মধ্যে জেনে গেছি, এই অর্থ বছরে যথেষ্ট ব্যয় হবে, 41 লক্ষ পরিবারকে এই কার্ড দেওয়া হবে, প্রায় 14,000 কোটি টাকা ব্যয়ের ব্যাপার। আমরা এই কথাটা আবার একটু বলে রাখতে চাই, এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করেন যে এই টাকা আমরা খরচ করছি যখন রাষ্ট্রের আরো প্রায়োরিটিজ আছে। ইয়াস, অনেক প্রায়োরিটিজ আছে, কিন্তু এটাও একটা বড় প্রায়োরিটি যে এই সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষকে আমরা এই অর্থ সাহায্য দেব। আরেকটা কথা খুব জরুরি, এটা বলতেই চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীও অনেকবার তার বক্তৃতায় বলেছেন, যখন 14,000 কোটি টাকার মতো টাকা মানুষের হাত ধরে বাজারে চলে যাবে, আমরা খেয়াল করব দরিদ্র জনগোষ্ঠী, ধরলাম আমাদের অনেককে যদি 2,500 টাকা দেয়া হয়, আমরা অনেকে এই টাকাটা খরচ করব না। আমাদের প্রায় সবাই রুমে উপস্থিত যারা আছেন তাদের জীবন এই 2,500 টাকার উপরে ডিপেন্ড করে না, কিন্তু যে মানুষগুলোকে 2,500 টাকা দেওয়া হয়েছে এই টাকাটা মুহূর্তে তারা বাজারে খরচ করবেন, এটা বুঝতে হবে। এটা একটা হিউজ ইকোনমিক ইম্প্যাক্ট আছে,
হাই পাওয়ার্ড মানি বলে, 4-5 গুণ ইম্প্যাক্ট তৈরি করবে। সো এই 14,000 কোটি টাকার ইম্প্যাক্ট 60-70 কোটি টাকা হবে। এটা যখন বাজারে খরচ হয়, এই টাকাটা যখন সার্কুলেট করে, এটা ডিমান্ড তৈরি করে এবং এটার উপরে ভিত্তি করে নতুন ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠিত হয়। সুতরাং আমরা আবারও বলছি, এটা শুধুমাত্র কাউকে ফ্রি কিছু টাকা দিয়ে দেয়া না, এটার হিউজ ইকোনমিক ইম্প্যাক্টও আছে যখনই নতুন কর্মসংস্থান তৈরি হয়ে যাবে এগুলোর সাথে জড়িত হয়ে। সুতরাং এটার খুব বড় প্রভাব থাকবে। আর একই সাথে এটা তো বলা বাহুল্যই, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলোর একটা জীবনের নিরাপত্তা তৈরি হচ্ছে এই টাকাটার মাধ্যমে। এবং স্মরণ করিয়ে দিতে চাই, এটার আওতায় সবাই আসবে, প্রতিটা পরিবার আসবে। এই অর্থ বছরের জন্য 41 লক্ষ, প্রতি অর্থ বছর এটা বাড়তে বাড়তে প্রতিটা পরিবারের কাছে এই টাকাটা পৌঁছে যাবে। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের একটা পদক্ষেপ হচ্ছে ঢাকার বাতাস মনিটরিং করার জন্য পরিবেশ অধিদপ্তরের সাথে সাইন হয়েছে। আমরা নিয়মিতভাবে আমাদের মিডিয়াতে এরকম খবর দেখি যে বায়ুমানের ক্ষেত্রে আমাদের ঢাকা শহর বা বাংলাদেশের বায়ুমানও খুব ভালো কিছু না। সো এটার মনিটরিংটা সরকার শুরু করতে যাচ্ছে। আমি খুব ফাস্ট চলে যাই, কারণ আমি বলেছি আমি সার এবং বিদ্যুৎ নিয়ে কিছু বিস্তারিত কথা বলবো। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প পাস হয়েছে। এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী রিলেটেড, সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমাদের বিমান বাহিনীর আধুনিকায়নের কথা আছে। আমরা এর মাধ্যমে এই আধুনিকায়নের পার্ট হিসেবে বিভিন্ন মডেলের 4th প্রজন্মের MRCA, মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, VIP হেলিকপ্টার, UAV সিস্টেম সহ এগুলো চলমান রয়েছে। এই অর্থ বছরে বাজেট সাহায্য পাওয়া গেলে সেটা করা হবে, আদারওয়াইজ পরের বাজেটে এটা চলে যাবে। MRCA, J-10CE এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিং এর খসড়া চুক্তিপত্র হয়েছে। আমরা J-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে, এই ধরনের আলোচনা আমরা মনে হয় খেয়াল করেছি। এখানে একটু যোগ করে রাখা ভালো, সাম্প্রতিক একটা রিয়েল এক্সপেরিয়েন্স আছে কমব্যাট সিচুয়েশনে। ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ J-10। এই তথ্য এখন প্রতিষ্ঠিত। সুতরাং চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার এখন পৃথিবীর, রাফালকে বলা হয় 4.5 জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা, তার সাথে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। সো বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। একটা কথা বলে রাখা ভালো, সিমিলার কোয়ালিটির, এটা আমরা রাফাল বলি বা ইউরোফাইটার টাইফুন বলি, ইউরোপিয়ান যে ফাইটারগুলো আছে তার তুলনায় চাইনিজ ভ্যারিয়েন্টগুলো, চাইনিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু আবারও বলছি, সেটা একেবারে মুখোমুখি কমব্যাট সিচুয়েশনে সে বেটার পারফর্ম করেছে। সো আশা করি আমাদের সরকার জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য সব রকম কার্যকর পদক্ষেপ নেবে এবং এটা খুব জরুরি একটা ব্যাপার। আমি এই প্রসঙ্গে একটু বেশি বলছি, তারপরে একটু বলে রাখতে চাই, এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশকে যে আমরা বলি নতুন ভাবে স্বাধীন হয়েছে, আমরা বলি না দ্বিতীয় স্বাধীনতা, আমরা প্রথম স্বাধীনতার সাথে এটা তুলনা হয় না, কোনো সন্দেহ নাই, এটা নিয়ে কোনো কনফিউশন আমরা রাখবো না। কেউ কেউ পাল্লার মধ্যে 24 আর 71 তোলে 24-এর ওজন বেশি হয়ে গেছে, এটা আটার স্টুপিডিটি। ওই স্বাধীনতার সাথে কোনো তুলনা নেই। কিন্তু তারপর আমরা একটু আদর করে দ্বিতীয় স্বাধীনতা কেন বলি? কারণ বাংলাদেশ তার বৈদেশিক নীতি, সামরিক নীতিতে স্ট্র্যাটেজিকলি তার ইন্টারেস্টের সিদ্ধান্ত একসময় নিতে পারতো না। আমরা আসলে স্বাধীন হয়েছে ওই অর্থে। আমরা J-10 ফাইটার কিনবো, এটা হয়তো কোনো একটা সময় বা অন্তত আলোচনা চালাচ্ছি, আমরা সেদিকে এগোচ্ছি, এটা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সম্ভব ছিল না। সেই জায়গা, এই কারণে আসলে আমরা এই স্বাধীনতার কথাগুলো বলি। আমি সার এবং বিদ্যুৎ নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই। সেটা হলো, সারের সংকট নেই, কোন কোন জায়গায় সার বিতরণে কিছু অনিয়ম হয়তো এসছে, পত্রিকা এসছে, আমরা খেয়াল করেছি এবং সেটার জন্য সরকার খুব দ্রুত ব্যবস্থাও নিচ্ছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, সেটা কৃষি বিভাগের হোক, সেটা প্রশাসনের হোক, বদলি করা হয়েছে এবং নতুন মানুষ ওখানে দেওয়া হয়েছে। আমি একটু কয়েকটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে, অতিরিক্ত সার রক্ষিত আছে। আমরা নাম বলছি না এখন, দেশের খুব লিডিং একটা পত্রিকায় আজকে নিউজ এসছে সারের মজুদ নিয়ে কোনো সমস্যা নেই। কিছুটা সমস্যা বিতরণে আছে এবং আপনারা এটুকু সংবাদ মাধ্যমের কর্মীরা জানেন, সরকার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে, যেটা কৃষক এবং জনগণের স্বার্থে। সেটা নিয়ে কিছুটা অস্থিরতা, কিছু নতুন প্রসেসের সাথে অ্যাডজাস্ট করার সমস্যা, এগুলো হচ্ছে। কোন ডিলার তার
প্রতি অ্যালটেড যে পরিমাণ সার আছে সেটা তারা উত্তোলন করছেন না। এই ধরনের কিছু ঘটনার কারণে কোনো জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে, তবে আমরা আশা করি এটা খুব বেশি কন্টিনিউ করবে না। কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, কোনো ঘাটতি যেন না হয়। 24 আগস্ট 2026 তারিখে সরকারি ক্রয় কমিটির বৈঠকে 3,65,000 মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর ঠিক এক সপ্তাহ আগে কানাডা, রাশিয়া এবং সৌদি আরব থেকে আরও 1,15,000 টন অনুমোদন দেওয়া হয়েছিল। ডিলারদেরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সার উত্তোলন করেন এবং সেগুলো যে পরিমাণ সার তাদেরকে অ্যালোকেট করা হয়েছে সেটা যেন তারা বিতরণ করেন। আমি আরেকটা জিনিস একটু বলে রাখি, আমাদের সাম্প্রতিক মজুদটা একটু বলে রাখা দরকার আছে। আমাদের মজুদ 24/8/2026 ইউরিয়ার মজুদ আছে 4.822 লক্ষ মেট্রিক টন, টিএসপি 3.69, ডিএপি 3.68, এমওপি 1.46, মোট 13.65 লক্ষ মেট্রিক টন মজুদ আছে। আমদানি পর্যায়ে আছে টিএসপি 2,10,000, ডিএপি 2,80,000, এমওপি 3,75,000। আরো অনুমোদন হয়েছে টিএসপি 60,000, ডিএপি 1,20,000, এমওপি 1,15,000। আমরা আশা করছি আমাদের সরবরাহে ঘাটতি নেই। যদিও এটা একটু বলে রাখা ভালো, আমি আমার প্রিভিয়াস ব্রিফিং এ বলেছি, মধ্যপ্রাচ্য সংকটের কারণে এটা আমরা সরকার মনোযোগী আছি, এজন্যই এগুলো করা হচ্ছে। হরমুজ স্ট্রাইক নিয়ে আমরা যখন কথা বলি তখন আমরা জ্বালানির কথাই বেশি বলি, কিন্তু পৃথিবীর সারেরও অ্যারাউন্ড 25% হরমুজ দিয়েই পরিবাহিত হয়। তো আমরা এই ব্যাপারগুলোতে সতর্ক থেকেই কাজ করব, কারণ খাদ্য নিরাপত্তা সবার আগে। এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি, সেটা হচ্ছে খাদ্য উৎপাদন সামনে কেমন হবে সেটা নিয়েও কিন্তু গ্লোবালি আলাপ হচ্ছে। এল নিনো বলে একটা প্রাকৃতিক ফেনোমেনন আছে, যেটা এই বছর এবং আগামী বছর যে এল নিনোটা হতে যাচ্ছে বলা হচ্ছে রেকর্ডেড হিস্ট্রিতে সবচেয়ে খারাপ এটা হতে পারে। সো আমাদের এই আনসার্টেনিটি গুলো আছে, সরকার নিশ্চয়ই এগুলোতে মনোযোগী থাকবে। বিদ্যুৎ জ্বালানির সর্বশেষ পরিস্থিতি নিয়ে যদি একটু বলি, সংকট মোকাবেলায় সরকার কি করছে? এখনো আপনারা খেয়াল করেছেন যে গ্যাসের সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের এফএসআরইউ যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে। সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। সরকার কি করছে আমরা একটু বলতে চাই। শিল্পোক্তাদের কারখানা টিকিয়ে রাখতে গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন না দিয়ে 12 মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। ব্যবসায়ীদের সংখ্যা গুজব দূর করতে নিয়মিত অফিসিয়াল ব্রিফিং দেওয়া হচ্ছে। আরো কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো যদি একটু বলি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, শিল্প কারখানার জন্য প্রাকৃতিক গ্যাস বাঁচাতে এবং গ্যাসের উপর চাপ কমাতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন সর্বোচ্চ নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। ভোলা গ্যাস পাইপলাইন প্রকল্প, আমাদের ভোলার মাননীয় এমপি আছেন, ভোলার নতুন গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দ্রুত গ্যাস যুক্ত করতে 500 কোটি টাকা ব্যয়ে একটি জরুরি পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন করা হবে। আমরা এই আলাপ করেছি, ভোলায় কমার্শিয়ালি ভায়াবল গ্যাস মজুদ আছে, কিন্তু সেটা কিভাবে আনা হবে নানান আলোচনা ছিল। পাইপলাইন না, ওটাকে এলএনজিতে কনভার্ট করে আনা হবে, সেটা খুব দ্রুত হবে। ঘরোয়া গ্যাস অনুসন্ধান, বিদেশি আমদানির উপর নির্ভরতা কমাতে দেশীয় উৎস থেকে 1750 এমএসডিএফটি গ্যাস উৎপাদনের লক্ষ্যে 150টি কূপ খনন ও পুনঃখননের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই আলাপ প্রচুর করেছি। আমাদের মাটিতে মানে কমিয়ে ধরলেও আমরা অনেক, আমি একদিন একটা সংখ্যা বলেছি, আমাদের অনেকেরই সার্ভে আছে 40 টিসিএফ বা 50 টিসিএফ হতে পারে। মানে আমাদের বাৎসরিক সম্পূর্ণ চাহিদা হচ্ছে 1.3 or 1.4 টিসিএফ এক্সিস্টিং অবস্থা। অর্থনীতির আকার বাড়লে হয়তো এটা 1.5-2 হবে। তার স্টিল আমাদের কত পরিমাণ গ্যাস আছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এবং আমরা আবারও বলতে চাই, স্থলভাগের গ্যাস অনুসন্ধান বন্ধ রেখে কিছু অলিগার্কের হাতে এটা তুলে দেওয়ার জন্য আসলে এটা করা হয়েছে। আমরা জনগণের ক্রাইসিসের প্রতি সমব্যথী, কিন্তু আমরা একই সাথে এই কথাটা বলতে চাই, এই সংকটটা বহু বছরের পুঞ্জীভূত সমস্যা। 2 বছরের মতো সময় ইন্টারিম সরকার ছিল, তারাও কি স্থলভাগে গ্যাস খোঁজার জন্য খুব চেষ্টা করেছেন? উত্তর হচ্ছে না। সৌভাগ্য তাদের, এই কথাটা একটু বলে রাখা ভালো, সৌভাগ্য তাদের তখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়নি। আমি একটা তথ্য আপনাদের উদ্দেশ্যে পরিবেশন করতে চাই। প্রতি ইউনিট, আমি গতকালও এটা চেক করেছি, প্রতি ইউনিট এলএনজির দাম গত বছরের এই সময় ছিল $12 থেকে $14। এই মুহূর্তে ওটা $24। এটা 30-এ চলে যাবে বা ক্রস করবে এই সম্ভাবনা আছে। সুতরাং আমরা যখন বলে ফেলি যে ওই সময় হয়নি কেন, এখন হচ্ছে কেন, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? শর্ট টার্মের কথা বলছি।
আমি বলছি না এটা আমাদের চিরকাল করতে হবে, সেই সিদ্ধান্তের একটা জায়গায় আমার মনে হয় আমাদের আসতে হবে। এটা আমরা জানি না আসলে কোন দিকে যাবে। ইউরোপ তার, আমি আগেও একদিন বলেছি, ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপ এলএনজির উপর ডিপেন্ডেন্ট হতে শুরু করেছে, কারণ সে রাশিয়া থেকে নর্থ স্ট্রিম পাইপলাইন দিয়ে গ্যাস নিতে চাইছিল না, কারণ ওর সাথে যুদ্ধ আছে। তো তারা বিরাট ক্রেতায় পরিণত হয়েছে। শীত আসছে, তারা তাদের স্টোরেজ বৃদ্ধি করার চেষ্টা করছে। তো ক্রাইসিস আছে, আমরা জনগণকে আমাদের প্রতি অন্তত খানিকটা সহানুভূতিশীল থাকার অনুরোধ করব। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন গ্যাসের জন্য, আপনারা নিশ্চয়ই তথ্য জানেন। কাতারের সাথে আলোচনা হয়েছে, আরো যারা আপনারা জানেন, আমরা যে স্থায়ী চুক্তি করি বা দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে দুটো দেশের মধ্যে বেশি আমরা কাতার থেকে, কাতার আর ওমানের সাথে আছে, সেখানে রীতিমতো আমাদের মন্ত্রী এবং উপদেষ্টারা গেছেন নতুন করে যাতে সেখান থেকে কিছু পাওয়া যায়। আমরা আশা করি আমরা সমস্যা সহনীয় অবস্থায় যাব, এবং মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন রিয়াল কথাটা বলা ভালো, যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না আশা করছি। কিন্তু এটা বলেই শেষ করে, আমাদের যে ডিমান্ড ছিল 400 কোটি সিএফটি প্রতিদিন, সেটা বহুদিন থেকে 270-80 কোটি সিএফটির মধ্যে ছিল। যদি সেটা থাকে, ঘাটতি তো আগেই ছিল আসলে। আরেকটা কথা মনে রাখতে হবে, অর্থনীতির সাইজ তো বাড়ছে, আর বিশেষ করে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সময় অর্থনীতি অনেক ফাস্ট গ্রো করার প্রবণতা থাকে, ফলে ডিমান্ডও এনার্জির বাড়তে থাকে। সো এই সব কিছু মাথায় রেখে আমরা এরকম একটা সময়ের কথা বলছি, এবং আমরা গ্র্যাজুয়ালি ভালোর দিকে যাব ইনশাআল্লাহ। এবার প্রশ্ন, এবং আমার মনে হয় মাননীয় মন্ত্রী আজকে জবাব জ্বালানি নিয়ে আপনারা বলছেন যে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, দেখতে পাচ্ছি, এবং 6 মাস মাত্র এই সরকারের মেয়াদ, কিন্তু এখানে ম্যানেজমেন্টের একটা ফেইলিওর আছে কিনা এই ধরনের একটা প্রশ্ন কেউ করে থাকে। কারণ এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু এই একই সক্ষমতা, একই অবকাঠামো নিয়েই তারা সামাল দিয়েছেন এই বিদ্যুৎ জ্বালানিটা। তো এই ম্যানেজমেন্ট ফেইলিওর বা এই ধরনের ব্যবস্থাপনার কোনো অসঙ্গতি আপনারা দেখেন কিনা, এই প্রশ্ন কি? আমি খুব মেজর অসঙ্গতি দেখি না। আমি কারণটা বলছি, সেটা হলো সাম্প্রতিক যে ক্রাইসিসটা হচ্ছে, আপনি নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন, একটা এফএসআরইউতে দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনার কারণে কয়েকদিনের যে সংকট ছিল সেটা ইনএভিটেবল, এটা ওনাদের সময় হতে পারে, তো ওনারা লাকি যে ওনাদের সময় এটা হয় নাই। এটা হলো 1। 2 হচ্ছে গ্যাস পাওয়া খুব সহজ হচ্ছে না, প্রচুর টেন্ডার হচ্ছে, কিন্তু যে রেট বলা হচ্ছে সেই রেট অনেক হাই। আমি আবারও বলছি, মানে 2/3 এর মতো খরচ বেড়ে গেছে, 66 to 70% বেশি দামে এলএনজি আনতে হচ্ছে, এবং ক্রাইসিসের কারণে অনেক বেশি দাম হাঁকানো হচ্ছে। এখন সরকারকে এই ডিসিশনটা নিতে হবে। তারা এই কারণেও লাকি যে ওই সময় একটা যুদ্ধ হয়নি। আরেকটা কথা খুব জরুরি, ইন্টারিমের সময় অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা ওনাদের দোষ না। একটা স্বল্পমেয়াদী সরকারের সময় অর্থনৈতিক কর্মকাণ্ড সবসময়ই কিছুটা কম থাকে, ফলে ওই সময় এনার্জির ডিমান্ডও তুলনামূলকভাবে কম ছিল। এখন একটা নতুন নির্বাচিত সরকার এসছে, খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা চাইবেন ইনভেস্ট করতে, সেই চাপের জায়গাটাও আছে। আর আমি এটা উড়িয়ে দিচ্ছি না যে ম্যানেজমেন্টে কোনো সমস্যা হয়নি, আমি এটা উড়িয়ে দিচ্ছি না। একটা সরকার আমাদের মতো দেশে মোটা দাগে কিছু অদক্ষতা, কিছু সমস্যা থাকতে পারে, সেটা আমরা অ্যাকনলেজ করি, সেটা করতে পারি। কিন্তু আমি বলবো যে মূলত যুদ্ধটাই, এফএসআরইউ ধরুন কিছু হলো না, যে দামে গ্যাস আসছে, যদি কদিন পর এটা 30-এ গিয়ে থাকে দ্বিগুণ দামে, তাহলে আমরা কত টাকা আসলে ভর্তুকি দিতে পারি, এবং প্রতিটা বৈদেশিক মুদ্রায় কেনা হচ্ছে, আমাদের রিজার্ভের প্রশ্ন আছে। তো এই চ্যালেঞ্জগুলো তো তাদের ছিল। মন্ত্রীকে একটু কিছু জিজ্ঞেস করুন। আমাদের সঙ্গে আমি একটু যোগ করতে চাচ্ছি এটা, যে আপনি দেখছেন যে শিল্প কলকাতার উৎপাদন ব্যাহত হয়ে গেছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীও সেখানে স্থাপনা নিরাপত্তা আছে বেশ কয়েকটা। তো আপনি কোনো ওরা এই কথা উল্লেখ করছেন সেবোটাজ বা এই ধরনের কোনো একটা আশঙ্কা ওরা করছেন, এবং আইন নিরাপত্তা ব্যবস্থা ওরা। আচ্ছা, আমি একটা কথা খোলাখুলি বলি, মানে সরকারের প্রধানমন্ত্রীর উপদেশের বাইরে গিয়ে বলি, আমরা যখন সংকটে পড়ে যাই, এই সংকটটা কি কারণে হয়েছে সেটা আমাদের প্রত্যেকের জীবনকে কিন্তু টাচ করে। আমি যারা বাড়িতে আছি, একটু গরম লাগছে, লোডশেডিং হচ্ছে, তার চাইতে যিনি শিল্পের মালিক, তার ব্যাংক ঋণ আছে, তার বেতন দিতে হয়, একটা ছোট দোকান যে ফটোকপি করে, তার ফটোকপি করা বন্ধ হয়ে থাকছে। আমি সিএনজি স্কুটার ড্রাইভারের সাথে কথা হয়েছে যে তিনি সারা রাত থেকে কোনোভাবে গ্যাস পাচ্ছেন। সো এই অস্থিরতার একটা সম্ভাবনা আছে। আমি আবারও বলি, যতই বলি না কেন দোষ আমাদের না, ইট ইজ ফ্যাক্ট, কিন্তু মানুষের তো কষ্ট হচ্ছে, মানুষের জীবিকায় টান পড়ছে। সো এই ঝুঁকি তো থাকে, এই ঝুঁকি থাকে, সেই কারণেই সরকার এই নিরাপত্তার ব্যবস্থাগুলো প্রয়োজনে নেবে। মন্ত্রী মহোদয়ের কাছে একটা প্রশ্ন আমার, যে
উনি যখন পার্লামেন্টে ট্রেজারি মিনিস্টার অপোজিশনে বক্তব্য রাখছেন, ঝাঁঝালো বক্তব্য। আমরা ক্লিপগুলো এখন দেখি যে সেখানে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি যে তীব্র ভাষায় ঝাঁঝালো বক্তব্যে ঝাঁঝরা করে ফেলতেন। তো আমার প্রশ্ন হলো যে এখন পলাতক কংগ্রেস থেকে 3টা চিঠিও দিয়েছে, তাকে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীও ভারতের হাইকমিশনকে বলছেন যে আপনি ওনাকে ফেরত দেন, এবং সেই সাথে হাদি খুঁজতে পেরেছে। আপনার কাছে সর্বশেষ আপডেট আছে কিনা, কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে? আমি আশা করছিলাম আপনার প্রশ্নটা আরো প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসাবে, কারো আত্মীয় হিসেবে বসা না। সুতরাং আমি আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন। জবাব দেওয়ার আগে আমি একটা কিছু যোগ করি। যে শব্দটা বললেন, আপনি তো ওনার বহু বছরের উনি কার সাথে ছিলেন, কি করেছেন, খুবই ক্লিয়ারলি এক্সপোজড, ইজন্ট ইট? জি জি, এটা আননেসেসারি। আমি ওই যে রেফারেন্স দিচ্ছি। না না না, না, এটা প্রয়োজন। এনিওয়েজ অন আমি আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। যদিও আজকের এই অনুষ্ঠানটা মাননীয় উপদেষ্টা সাহেব করেন, এবং আমি কোনোভাবে এই রিদমটা নষ্ট করতে চাইনি। আমি আগে থেকে বলেছি, বা যেহেতু আমি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি, আমি চিন্তা করলাম একদিন আমি আসি। প্রায় হয়তো আমরা গেস্ট হিসেবে আসবো, কিন্তু আমি মনে করি খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান বা এই প্রেস ব্রিফিংটা হয়, এই কারণে আমি কোনোভাবেও এই রিদমটা নষ্ট করতে চাইনি। আর আপনি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলেন, যে আমাদের সাবেক যে ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এখন ভারতে আছেন আমরা জানি, এবং আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে কন্ডিশনগুলি দেওয়া হয়েছে, এবং আমার জানা মতে ফর্মালি না, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে এই ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বা ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একটাই, যে সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই, যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই, যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি, সেগুলি সঠিক বিচার হবে। তো সেইভাবেই আমার ধারণা এখন চলছে। যে আপনি কিছু বলতে আছেন? জি জি, আমার শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনারা শুনতে পাচ্ছেন? একটু না, আমরা শুনতে পাচ্ছি না। প্রথম দিন যেহেতু আপনাকে প্রশ্ন করার সুযোগ পেলে প্রশ্ন করতেই চাচ্ছি, আজকে আসলে সুযোগটা নিচ্ছি। এতদিন টেবিল ও পাশে ছিলেন মন্ত্রী, আপনি এখন এসে ক্ষমতা চেয়ারে আছেন, সেই ক্ষেত্রে এতদিন আপনি ক্ষমতাকে প্রশ্ন করতেন, অনিয়ম নিয়ে প্রশ্ন করতেন। আপনি যে মন্ত্রণালয়ে আসেন, এখানে মত প্রকাশের স্বাধীনতা একটা খুব পরিচিত শব্দ। মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি সাংবাদিকদের ক্ষেত্রে গত 17 বছর বা ইন্টারিমের সময় এটা আমরা দেখেছি যে এটা সরকারের পক্ষ যেত সেটা বলতো যে এটা মত প্রকাশ স্বাধীনতা ঠিক আছে, বিপক্ষে গেলে বলতো না। সেক্ষেত্রে আপনি তথ্যমন্ত্রী হিসাবে এই বিষয়টা কিভাবে ডিসাইড করবেন? নাম্বার 1। নাম্বার 2, একটু আরেকটা প্রশ্ন করছি। সম্প্রতি আমরা দেখছি ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জে কালচার প্রোগ্রাম করতে গিয়ে বাধা হয়েছে সেখানকার আরেক ওলামাদের। এইটা সমাজে আসলে কি মেসেজ দেয়? এটা সরকারের জন্য একটু বিব্রতকর হচ্ছে কিনা, কারণ নানা ধরনের প্রশ্ন নিউজ হচ্ছে। আপনাকে ধন্যবাদ। দেখুন, গণতন্ত্র বিশ্বাস করাটা আসলে মানসিকতার ব্যাপার, এটা কোনো সিস্টেমের ব্যাপার না, এটা মানসিকতার ব্যাপার। আপনি আপনার বিরুদ্ধে সংবাদ নিতে পারবেন কি পারবেন না, এটা মানসিকতা। আমরা 17 বছর যাবৎ যেটা দেখেছি, সেই মানসিকতাটা ছিল না, সমালোচনা শোনার মানসিকতা ছিল না, এবং সেই কারণেই হয়তো মনে করে দেওয়া হতো যে টিভি চ্যানেল আমরা গিয়েছি, আমাদের পক্ষেই কথা বলতে হবে। আপনার ইফ ইউ রিমেম্বার, আগে যে গত 6 মাসে আমাদের তরফ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা কোনো মানসিকতার কোনো বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাননি। এবং আমি প্রথম দিনও যেটা আমি যখন আমার
তথ্য মন্ত্রণালয় রেলিভেন্ট সব সিনিয়র মেম্বারদের সাথে মিটিং করি, সেখানেও আমি বলেছি যে আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না, আমরা কারো মুখ বন্ধ করে দেব না, এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন তাই আমরা এখানে আছি, আমরা আছি তাই আপনারা আছেন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো। এবং আমাদের ওই কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার বা এটা, এবং আমাদের সরকারের মানে উপর পর্যায় থেকেই এই ধরনের কোনো মানসিকতা আপনারা এই 6 মাসে দেখতে পান নাই। বাট আমরা আপনাদেরকে এটাতে অনুরোধ করব যে দেখুন, আমরা আপনারা যখনই নিউজ করবেন, অফকোর্স আপনাদের নিউজ তো আপনারা করবেন, উই আর নট ইন আ পজিশন টু ডিকটেট অর কমেন্ট অন দ্যাট। আর আমরা বলবো যে আমরা 17 বছর পর যেই দায়িত্বটা পেয়েছি, এটা বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় আমরা পার করছি। ইভেন কি একটা দেশ যদি মানে প্রথম থেকেও আরম্ভ করা হয় সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না, দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড। এটা আরো কঠিন ব্যাপার, দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড কমপ্লিটলি গত 17 বছরে। সো আপনাদেরও আমাদেরকে সহযোগিতা করতে হবে যাতে করে আমরা ভালো করে করি। আপনি তো নিউজ করতেই পারেন, আজকে বাংলাদেশে 4,500 ইউনিয়ন আছে, 4,500 ইউনিয়নে 9টা করে ওয়ার্ড হলে 34,000 ওয়ার্ড আছে, 34,000 ওয়ার্ডেই কোথাও না কোথাও কোনো না কোনো পেটি ক্রাইম হচ্ছে। আপনি যদি সবটাই পত্রিকার পাতায় নিয়ে আসেন তাহলে তো মানুষ মনে করবে এই দেশে কোনো মানুষ বাস করতে পারছে না। তো আমাদেরও যেমন দায়িত্ব, অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন বস্তুনিষ্ঠ, সেটা কোনো কিছু না, বাট এটা মাথায় রাখবেন যে এটা কোনো স্বাভাবিক সময় আমরা সরকারের দায়িত্ব আসেনি। আমরা গ্লোবালিও যদি আপনি মনে করেন বা এমনিও বাংলাদেশে যে 17 বছর যে সিস্টেম ছিল, সবকিছু মিলিয়ে আমরা প্রচন্ড একটা সেন্সিটিভ টাইম পার করছি, এবং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উই হ্যাভ দ্য সেম ব্যুরোক্রেসি, সেটাও মাথায় রাখতে হবে। আই এম নট সেইং ব্যুরোক্রেসি আমাদেরকে সাপোর্ট করছে না, এইটা না, বাট মাথায় রাখতে হবে যে ওইভাবেও কিন্তু একটা ধারা হয়ে আসছে। যে আমরা নিজেরা আজকে বসে বিটিভি সাথে কথা বলছিলাম যে আমাদের প্রথম রিকোয়েস্টই ছিল আমার আর মাননীয় প্রতিমন্ত্রী যে আমাদের ছবি কিভাবে কম দেখানো যায়। আমরা 2 দিন ধরে চেষ্টা করেও এটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে কোনোভাবে আমাদেরকে জানি না দেখানো যায়, কারণ এই জিনিসটা রীতিটাই এমন ভাবে হয়ে আসছে। তো আমার মনে হয় ইনশাল্লাহ উই আর ইন আ প্রসেস। তো আমার বিশ্বাস আপনারা সাথে থাকলে, দেশের মানুষ সাথে থাকলে আমরা ঠিক মতো এগিয়ে যাবো। সেকেন্ড প্রশ্নের জবাব এটাতে একটু অ্যাড করতে চাই আমি একটু। হ্যাঁ, প্লিজ প্লিজ। আমাদের সহকর্মী আপা যে প্রশ্নটা করলেন, আমার মনে হয় গণমাধ্যমের যে স্বাধীনতাটা এখন আছে, অতীতের চেয়ে সবচেয়ে বেশি স্বাধীনতা এখন আমরা গণমাধ্যমে দেখছি। আমরা কিন্তু সবচেয়ে বেশি, আমরা কিন্তু এটার প্রতিফলন নিউজে কিন্তু কখনো আমরা দেখি নেই যে কোথাও লেখা আছে যে গত 6 মাসে গোয়েন্দা সংস্থার কোন ব্যক্তি গণমাধ্যমে ফোন করেনি। আমরা কখনো দেখিনি যে 6 মাসে কোনো গুম হয়নি এবং বিচার বহির্ভূত সরকারের মদদে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। তো আপনারা যখন পজিটিভ নিউজ করবেন আমরা কিন্তু এনকারেজ হব, সরকার এনকারেজ হবে, আমরাও তো মানুষ। তো আমাদেরকে যখন পজিটিভ নিউজগুলো তুলে ধরবেন তখন আমরা আরো ভালো কাজ, আরো ইমপ্রুভ করার অনুপ্রেরণা পাব। অফকোর্স আপনাদের যেগুলো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেগুলো তুলে ধরার জন্য যা তুলে ধরবেন, আমি অতীতেও বলেছি সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে। তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। সরকার এবং রাষ্ট্রর কিন্তু there is a difference, there is a line between সরকার এবং রাষ্ট্র। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মন্ত্রী সাহেব বলেছেন বিটিভি প্লাস, আমরা কিন্তু এই জিনিসটা আজকে আলোকপাত করেছি এবং আমরা কঠোর নির্দেশনা দিয়েছি যে বিটিভি এবং সরকারের যে সংসদ টিভি এক্সেট্রা আছে সেখানে শুধু শুধু সরকারের সংসদ সদস্যদের এবং মন্ত্রীদের খবর যাবে তা কিন্তু না, আনুপাতিক হারে অপোজিশন মেম্বার্স ইন পার্লামেন্ট এন্ড অপোজিশন পার্টিজ আউট অফ পার্লামেন্ট তাদের খবরও প্রচার করতে হবে আনুপাতিক হারে, এবং মানে গভর্নমেন্ট টেলিভিশন গুলোতে অ্যাটলিস্ট ওনাদের কথা যেগুলো বলছেন সরকারের বিরুদ্ধে হোক পক্ষে হোক, জনগণের পক্ষে যে কথাগুলো সেগুলো তুলে ধরতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র, এবং আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং এই বিষয়ে সিদ্ধান্ত কার্যকর করার জন্য আজকের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ধন্যবাদ। আপনার প্রশ্নের সাথে আমি ওনাকে একটু শেষ করে দিই।
এটা আমরা প্রথম থেকে দেখে আসছি, আজকে থেকে না, 40 বছর বা 50 বছর ধরে দেখে আসছি যে কালচারাল বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে একটা গোষ্ঠী সবসময় এরকম করে। তো এটা বাংলাদেশে অনেক সময় হয়ে আসছে। এতে আসলে আপনার ওটারও দরকার না। বাংলাদেশ ইজ আ কান্ট্রি ওয়ার উই নো হাউ টু লিভ, মানুষ মানুষের পাশে কিভাবে থাকতে হয়, প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে কালচারাল ভেদে কিছু কিছু মানুষ এরকম ওভার অ্যাক্ট করে। ইট ইজ ওকে, ইনশাল্লাহ আইনটা নিজস্ব গতিতে চলবে, and we'll take care of it. আপনি চিন্তা এই দুটি ঘটনার কথা বলা হয়েছে, সেই দুটি ঘটনায় পুলিশ কনসার্টের পারমিশন বাতিল করেছে। তার মানে সরকার কিন্তু আসলে সহযোগিতা করলো না এই কনসার্ট গুলো হওয়ার জন্য বা সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা। নট নেসেসারিলি আপনার কথাটা যে কনসার্ট বাতিল হওয়া মানেই যে সরকার সহযোগিতা করে না। মেবি সেখানে সিকিউরিটি ইস্যু ছিল, আরো অনেক কিছু ছিল, যেটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে জানতে পারবো। মাঝে মাঝে কনসার্ট অন্যান্য ডিফারেন্ট কারণেও বাতিল করা হয়, নট নেসেসারি কারো অবজেকশনের কারণে বাতিল করা হয় না। আমি তো বললাম যে এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি আমরা দেখি যে যেখানে এই ধরনের কোনো কিছু হতে পারে, সিকিউরিটি আরো বেশি ক্রাইসিস হতে পারে, সেটা না। বাংলাদেশে কিন্তু অনেক কনসার্টই হচ্ছে এবং অনেক বড় বড় কনসার্ট হচ্ছে বাংলাদেশে। ওকে, তো পার্টিকুলারলি কোনো জায়গাতে যদি আমরা এরকম অ্যাপ্রিহেন্ড করি যে এরকম কথা থাকে, তো সিকিউরিটি ইস্যুতে হতে পারে। বাট আমাদের সরকারের তরফ থেকে এই ধরনের কোনো মানসিকতা নেই যে কোনো কালচারাল কোনো ব্যাপারে কোনো বাধা বা বিঘ্ন বা এগুলো কোনো কিছু না। আমরা এই ধরনের চিন্তা আমরা শেয়ার করি না। আমি একটু এই প্রসঙ্গে আমি দুটো কথা একটু বলতে চাই যে লাগাতার হচ্ছে, এটা হচ্ছে কিন্তু লাগাতার হচ্ছে না। আচ্ছা, আমরা এটা একমত সবাই, ইন্টারিমের সময়ে এই ধরনের ঘটনা যত ঘটেছে তার তুলনায় এখন কিছুই হচ্ছে না। এম আই রং? আমি যদি তুলনা করি তাহলে 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এই সরকারের সময় শুধু সিগনিফিক্যান্ট বললে কম বলা হয়, ড্রামাটিক ডেভেলপমেন্ট হয়েছে। দু একটা ঘটনা ঘটছে না তা না। ওই যে বললাম, আমরা যখন একটা সময় একটা কিছু পরিস্থিতি তৈরি হয়ে যায়, 1.5-2 বছর ধরে যখন কিছু গোষ্ঠী এরকম করে গেছে, এটা রাতারাতিও বরং আমি যতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে আমি এটাকে অনেক বড় ইমপ্রুভমেন্ট মনে করি। বাকি জিনিসগুলোতেও আসলে হবে না। আরেকটা কথা একটু যোগ করি, যেহেতু আমি সংস্কৃতি মন্ত্রণালয়েরও উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই মন্ত্রণালয় নিয়ে আমি অনেকগুলো মিটিং করেছি। সাংস্কৃতিক কর্মকাণ্ডর চর্চা বাড়ানো, সেটা ছড়িয়ে দেয়া নিয়ে ওনার মতো মনোযোগী আগ্রহী প্রধানমন্ত্রী বাংলাদেশ কখনো পেয়েছে কিনা আমি ডাউট। সো আমরা এটুকু বলি, যতটুকু হয়েছে আমরা আশা করি এগুলো খুব দ্রুতই আমরা ঠিক করতে পারবো। আমার প্রশ্ন, উনি একটা সুন্দর উত্তর দিয়েছেন, যেটা এই সরকার আমলে গত 6 মাসে কোন সাংবাদিক অ্যারেস্ট হয় নাই, নির্যাতনের শিকার হয় নাই, গুম খুন হয় নাই, এই জন্য ধন্যবাদ। আমার প্রশ্ন, অপতথ্য এবং অপপ্রচার প্রচুর পরিমাণে হচ্ছে। আপনি দেখেন যে ফেসিস্ট আমলের যে কালচারটা ছিল, যারা ফেসিস্ট হাসিনাকে বানাইতে সহায়তা করছে, যেসব মিডিয়া, তাদের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত ওইসব ফেসিস্টদের কিছু কিছু ধরা হয়েছে। ফেসিস্টদের বিরুদ্ধে এরকম ব্যবস্থা হয় না। তারা বিদ্যমান থেকে এই সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার, অপতথ্য প্রচার, সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য নানা প্রচেষ্টা চালাচ্ছে। এই তেমনি ভাবে যে সারের কথা বলছেন ইতিপূর্বে, সারের কিন্তু কৃত্রিম সংকট তৈরি করার জন্য একটা চক্রান্ত করতেছে। আপনারা বলছেন যে সারের সংকট নাই। এইসব বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে আপনাদের যারা আছেন, অপতথ্য এবং অপপ্রচার বন্ধে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা? বিগত দিনেও এই 6 মাসে, মানে আমি মত প্রকাশের স্বাধীনতার বিপক্ষে না, কিন্তু অপতথ্য অপপ্রচারের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন কিনা? ফেসিজমের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা? ওইসব ফেসিস্ট হইতে যারা সহায়তা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা? আচ্ছা, অপতথ্যের একটা নমুনা দেখাই, প্রতিমন্ত্রী ভাই জবাবটা আমি দিই। দেশের একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান, মানে এটাও আমাদের পক্ষে যায়, সেজন্য একটু বলছি। মানে আমাদের 6 মাসে খুব বড় স্কেলে 464টা অপতথ্য প্রচার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নামে 157টা, মানে প্রধানমন্ত্রীর নামে 157টা অপপ্রচার, মানে অপতথ্য প্রচার করা হয়েছে। আমরা কি দেখেছি এর জন্য কোনো কিছু এখন পর্যন্ত করা হয়েছে? আমি এটা এক ধরনের সরকারের সহনশীলতাকে বোঝানোর জন্য বলছি। তবে আমি আপনার সাথে একেবারেই একমত। এই তালিকায় উপরের দিকে আমার নামও আছে। মানে আমি তথ্য মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড আছি, টেকনিক্যালি মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত, সেখানে আমার বিরুদ্ধেও আছে, মেইন স্ট্রিমেও আছে। আমরা এই আলাপ করেছি, সচিব মহোদয় আছেন, আমরা আসলে একটা প্রসেস শেষ করে এনেছি। এটারও সরকারি কাজে একটু দেরি হয়। আমি একাধিকবার এখানে বলেছি যে একটা আইনজীবীদের প্যানেল তৈরি হয়েছে,
সেখান থেকে আমরা ফাইনালি এটা করব। সেটা যখন করব আর বেশি সময় লাগবে না, আমরা আপনাদের সামনে সেটা ঘোষণা করব। এর মাঝখানে আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে অপতথ্য, বিশেষ করে ডিসইনফরমেশন, এটা তৈরি করা এবং ছড়ানো যে একটা ক্রাইম, এই পারসেপশনও কিন্তু আমাদের অনেকের মধ্যে নেই। আমরা এটা ক্যাম্পেইন করতে চাই। আস্তে আস্তে আইনগত পদক্ষেপ, অন্তত আমরা মানুষের কাছে লিগ্যাল নোটিশ পাঠাতে শুরু করব। আমরা তারপরে তার যদি সেটা খুব ম্যাসিভ খারাপ কিছু হয় সেটার জন্য আমরা কাজ করবো। আর একটা জিনিস একটু বলতে চাই, একটা সোশ্যাল মিডিয়া বা নিউ মিডিয়া প্রজেক্ট এই মন্ত্রণালয়ের অধীনে তৈরি হচ্ছে, যেখানে এই ফ্যাক্ট চেকিংটাকে, অলরেডি এটা আছে পিআইবির অধীনে একটা ফ্যাক্ট চেকিং আছে, বাংলা ফ্যাক্ট, কিন্তু এটাকে আমরা আরো মেজর স্কেলে আনবো এবং সেটাকে ডিসেমিনেট করব। আর একটা কথা একটু জরুরি, সবচেয়ে জরুরি কথা, যেটা অপতথ্য ছড়িয়ে যেভাবে পড়ে, এটার ডিবাঙ্ক করা তথ্যটা ভাবে স্প্রেড করে না। আমরা মিডিয়ার সহায়তা চাই এই ক্ষেত্রে। আপনাদেরও যে সামাজিক দায়িত্ব আছে যে অপতথ্যের বিরুদ্ধে আপনাদের ক্যাম্পেইন, এবং কোন অপতথ্য যখন ডিবাঙ্কড হয়, কেউ না কেউ, আমাদের অন্য প্রতিষ্ঠানও আছে, সেটা যদি আপনারা মেইন স্ট্রিম বা অন্যান্য মিডিয়াতেও এটা স্প্রেড করেন, সেটা সবচেয়ে ভালো হবে। আমরা কি শেষ করবো? আজকে মাননীয় মন্ত্রী মহোদয়, আজকে মিটিং, একটা জরুরি মিটিং আছে। একজন বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেভাবে আমাদের প্রকাশকে বন্দী করে রেখেছে এবং জাতি হিসেবে আমাদেরকে একটা যে ভয়াবহ পরিস্থিতির দিকে ছেড়ে দিয়েছে, সেখান থেকে এখন আমরা আমি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে ভুল বিরোধ সাংবাদিক হিসেবে সম্পূর্ণ স্বাধীন করবে বর্তমান সরকার বিপ্লবের পরে যে স্বাধীনতা আমাদের গণমাধ্যমকে দিয়েছে, এটাকে ফেসিস সেই গণমাধ্যম যারা আমাদের বিরুদ্ধে কাজ করেছিল, দেশের বিরুদ্ধে, সরকারের রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছিল, তারাই এখন এই সরকারকে বা এই দেশকে পছন্দ করছে না। তারা প্রতিনিয়ত 24 ঘন্টা মত প্রকাশকে আবার বন্ধ করতে চায়, সরকারকে বন্ধ করতে চায়। এই ক্ষেত্রে এই ফেসিস গণমাধ্যমের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা আপনার প্রশ্নটা ইন শর্ট হলো, ফ্যাসিস্ট গণমাধ্যমের বিরুদ্ধে আমরা কি করব? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, ফ্যাসিস্ট গণমাধ্যমকে আমি ইন্টেলেকচুয়ালি ফ্যাসিজমের সাথে তুলনা করি। ওই ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনায় যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিকভাবে ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারি না। আপনি যদি এখন চিন্তিত নিজের মনের মধ্যে কোনো স্বৈরাচারকে ভালোবাসেন এবং মাঝে মাঝে আপনার স্ট্যাটাসে সেটা প্রতিফলিত হয়, তাহলে তো আসলে আপনার দৈন্যতা ছাড়া আর তো কিছুই না। তো আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করা ছাড়া, বা এই যে আমরা এখানে বলছি, আমরা সবাই জানি কারা এগুলি করছে, তো এই জিনিসটাই অ্যাকচুয়ালি এইটা। আদারওয়াইজ তো আমাদের ওই ব্যালেন্সটা ড্র করতে হয় যে আপনার দুই একটা কথা আমার বিরুদ্ধে গেলে যে সঙ্গে সঙ্গে আপনি একদম আমাকে ধ্বংস করে ফেলছেন, সেটাও না। তো ওই ব্যালেন্স আমাদের মাথায় রাখতে হবে যে ফ্রি জার্নালিজম কোনটা আর অ্যাকচুয়ালি ফ্যাসিজম কোনটা। বাট দ্য গুড পার্টিস আমরা সবাই জানি যে কারা কোন ভূমিকায় ছিল, এখন আমরা ফেসবুকের পাতায় দেখি। বাট ইনশাল্লাহ আমরা মাথায় রাখবো যে আমরা যখন বুঝবো যে এটা ম্যাচিউরড হয়ে যে আসলেই যে তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ যখন করছে, তখন ইনশাল্লাহ ল উইল টেক ইটস ওন কোর্স। বাট সত্যি কথা বলতে, ইন্টেলেকচুয়াল ফ্যাসিজমের জন্য সামাজিকভাবে আমরা তাদেরকে ধিক্কার করব, এবং আমরা তারা বাংলাদেশ বা মুক্ত বাংলাদেশ বা নতুন স্বাধীন বাংলাদেশের এই চেতনায় বিশ্বাস করে না, সুতরাং তারা তাদের মতো থাকবে। সেটাই আমার মনে হয় তাদের জন্য সবচেয়ে বড় বিচার।